আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল, পার্ট 12। দ্রুত ভন ভন করে হুইল ঘোরালো রানা। দূরবর্তী গাঢ় রঙের পোকা আকৃতি শিপটা আরমারের দিকে ঘুরে গেল চঞ্চলা। সরাসরি ওগুলোর দাঁত লক্ষ্য করে ছুটল। রানার মাথার উপর গর্জে উঠল বিকার্স। খালি কার্তুজগুলো পাথর বৃষ্টির মতো নেমে এলো হ্যাচ গলে। ঠন ঠন আওয়াজ করল ইস্পাতের দেওয়ালে দেখা খেয়ে। পোড়া কর্ডাইটির আকস্মিক ঝাঁজে রানার চোখে পানি বেরিয়ে এলো। চোখ পিট পিট করে রানা দেখল বিদ্যুৎ সাদা ট্রেসার খোলা প্রান্তরের উপর দিয়ে ধনুকের মতো বাঁকা হয়ে ছুটছে। সামনের একটা ট্যাঙ্কের কাছাকাছি পড়ল সেটা। প্রায় 1.5 মাইল দূরে হলেও ঝাঁক ঝাঁক বুলেটের আঘাতে লাফিয়ে ওঠা ধুলোর খুদে ঝর্ণাগুলোকে পরিষ্কার দেখতে পেল। গুড বয়, আব্বাসের প্রশংসা করল, কারণ চঞ্চলা অনবরত ঝাঁকি খাওয়া সত্ত্বেও এত দূর থেকে লক্ষ্য বেঁধে প্রায় সফল হয়েছে সে। অবশ্য CB3-র মোটা আর্মার ভেদ করতে পারবে না বুলেটগুলো, তবে কোনো সন্দেহ নেই ক্রুদের খেপিয়ে তুলতে পারবে, প্ররোচিত করবে ধাওয়া করে পাল্টা আঘাত হানবার জন্য। ঘটল ঠিক তাই। কমান্ডার টার্গেটের দিকে লক্ষ্য স্থির করবার নির্দেশ দেওয়ায় ট্যাঙ্কটার টার্রেট ঘুরে গেল। স্প্যান্ডাউয়ের মোটা ব্যারেল দ্রুত খাটো হলো, তারপর একেবারে অদৃশ্য হয়ে গেল। সরাসরি ওটার মাজল এর দিকে তাকিয়ে রয়েছে রানা। ধীরে ধীরে 3 পর্যন্ত গুনল ও। ওর দিকে লক্ষ্য স্থির করে দেরি হতে তার বেশি সময় লাগবে না। তারপরই রানা চেঁচিয়ে উঠল, ঘুরছি। দ্রুত হুইল ঘোরালো রানা, ফলে 2 চাকার উপর সচল থাকলো চঞ্চলা। শত্রুদের সামনে থেকে দ্রুত সরে যাচ্ছে আড়ষ্ট একটা ভঙ্গিতে। চোখের কোণে মাজল প্লাসের আভা দেখতে পেল। প্রায় পর মুহূর্তেই পাশ ঘেঁষে ছুটে যাওয়া শেলের গর্জন শুনতে পেল। Son of a gun that was close, বিড়বিড় করল। বাইজর আর হ্যাজ খুলবার জন্য হাত তুলল। বন্ধ চঞ্চলার ভেতর থাকায় কোনো লাভ নেই। আর্মার্ড কারের যে কোনো অংশ পাতলা কাগজের মতো ছিঁড়ে ফেলবার ক্ষমতা রাখে স্প্যান্ডাউ। বিপজ্জনক শেষ মুহূর্তগুলোই দৃষ্টিসীমা বরং অবারিত থাকা দরকার। শিপটা লাইনের সঙ্গে সমান্তরাল রেখায় ছুটছে চঞ্চলা। পাশে তাকিয়ে রানা দেখল 4টে ট্যাঙ্কই এখন ফায়ার করছে, তবে এবড়ো থেবড়ো মাটিতে ঝাঁকি খাচ্ছে সবকটা। চঞ্চলার দিকে ঘুরবার জন্য দিক বদলাতে বাধ্য হয়েছে ওগুলো। পদাতিক বাহিনীকে পিছনে রেখে এগিয়ে আসতে হয়েছে লাইনের বাইরে। দ্রুত ধাবমান চঞ্চলাকে ধাওয়া করবে নাকি থেমে শেল ছুড়বে সিদ্ধান্ত নিতে ইতস্তত করায় মন্থর হয়ে পড়েছে গতি। 4টে ট্যাঙ্ক, প্রায় একটার সামনে পড়ে যাচ্ছে আরেকটা। আয় শালারা, বিড়বিড় করল রানা, যুদ্ধের স্বাদ তোদের মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। বিপজ্জনক এই মুহূর্ত। নিঃশব্দে হাসছে রানা। কাছেই একটা শেল বিস্ফোরিত হলো। বালি আর কাকর বৃষ্টি হলো হ্যাচের ভিতর। এতক্ষণে সঠিক রেঞ্জ আন্দাজ করতে পেরেছে শিপটারা। যে কোনো পরবর্তী শেল আর্মার্ড কার ভেদ করতে পারে, একটা কিছু করা দরকার। মুখ থেকে বালি ফেলে চিৎকার করল রানা, ঘুরছি, গুলি চালাও। সাবলীলভাবে শিপটা লাইনের দিকে ঘুরে গেল চঞ্চলা। চোখ বড় অবিশ্বাস আর বিস্ময় নিয়ে শিপটারা দেখল ওদের দিকে তেড়ে আসছে আর্মার্ড কার। মাঝখানে দূরত্ব ভয়ানক কমে এলো। এক নাগাড়ে গুলি করছে আব্বাস। শিপটা লাইন এত কাছে চলে এসেছে যে সামনের ট্যাঙ্কটার গায়ে বিকার্স বুলেটের মাথা ঠুকবার আওয়াজ পরিষ্কার শুনতে পেল রানা। ঝাঁকের প্রথম ট্যাঙ্কটাকে বেছে নিয়েছে আব্বাস। ওটাতেই রয়েছে বহরের কমান্ডার। ঠিক
বিড়বিড় করে সায় দিল রানা, বেটার রক্ত গরম করে তোলো। থেমে গেল রানা। মাথার কাছে বজ্রপাতের মতো বিকট আওয়াজ হয়েছে। যে কোনো দানব হাজার মন ওজনের একটা হাতুড়ি দিয়ে ঘা মেরেছে ইস্পাতের খোলে। প্রচণ্ড ধাক্কা খেয়ে আরেক দিকে ছুটল চঞ্চলা। চাকাগুলো ঘুরে গেছে। শেল লেগেছে ভাবল রানা। মুছে গেছে ঠোঁটের হাসি। বিকট শব্দে কানে তালা লেগে গেছে ওর। পোড়া রং আর গরম ধাতুর উৎকট গন্ধ পেল নাকে। ভয়ে ভয়ে হুইল ঘোরালো। পরম স্বস্তি বোধ করল চঞ্চলা ঘুরতে শুরু করায়। শিপটা লাইনের দিকে পেছন ফিরল আর্মার্ড কার। নিজের কম্পার্টমেন্টে দাঁড়িয়ে পড়ল রানা। বাইরে মাথা বের করে বুঝল ভাগ্য কতটুকু সহায়তা করছে ওদের। ওয়েল্ডিং মেশিন দিয়ে গাড়ির মাথায় একটা লোহার আংটা লাগিয়েছিল অ্যামুনিশনের বাক্স রশি দিয়ে বাঁধবার জন্য। শেল সেটাকে উড়িয়ে নিয়ে গেছে। খোলের গায়ে দাঁত বসালেও ফুটো করতে পারেনি। তুমি ঠিক আছো আব্বাস? নিজের সিটে ফিরে এসে জিজ্ঞেস করল রানা। ওরা পিছু নিয়েছে মাসুদ ভাই, পাল্টা চিৎকার করে জানালো আব্বাস। আঘাতটা গ্রাহ্যের মধ্যেই আনলো না। ধাওয়া শুরু করেছে ওরা সবাই। ঘরের ছেলে ঘরে ফিরছি, এই রওনা হলাম, বলল রানা। শিবটাতে দিকে আগেই পিছন বেড়েছে চঞ্চলা। এবার গতি বাড়িয়ে একে বেঁকে ছুটল। রেঞ্জ আর লক্ষ্য বদলাতে বাধ্য হবে শিবটা কানাররা। শেলের বিরতিহীন বিস্ফোরণ ক্রমশ কাছে এগিয়ে এলো, তবে একটাও চঞ্চলাকে ছুঁতে পারল না। প্রতিটি বিস্ফোরণের সঙ্গে কেঁপে উঠল ওরা। অনেক দূরে চলে আসছি আমরা মাসুদ ভাই, হাঁক ছেড়ে বলল আব্বাস। ঝট করে ঘাড় ফেরাতেই রানা দেখতে পেল নিজের অজান্তেই কখন যেন হ্যাজ খুলে মাথাটা বাইরে বের করে রেখেছে ও। আহত পাখি অনিচ্ছা সত্ত্বেও একটা সিদ্ধান্ত নিয়ে বলল রানা, শিপটাদের কাছ থেকে বেশি দূরে সরে এলে সমূহ আশঙ্কা আছে ধাওয়া বাদ দিয়ে নিজেদের পথে ফিরে যাবে তারা। পাশে কাছাকাছি আর একটা শেল বিস্ফোরিত হলো। ম্লান ধুলোয় ঢাকা পড়ে গেল আর্মার্ড কার। এই সুযোগে রানা ভান করলো আহত হয়েছে ওরা। থ্রোটলের উপর থেকে চাপ কমালো, ফলে নাটকীয়ভাবে মন্থর হলো চঞ্চলার গতি। একে বেঁকে এগোবার মধ্যে কোনো নিয়মিত প্যাটার্ন থাকলো না। ডানা ভাঙা পাখির মতো ছোট ছোট লাফ দিয়ে পালানোর চেষ্টা করছে। কাছে চলে আসছে এবার, উল্লাসে চেঁচিয়ে উঠল আব্বাস। এত খুশি হবার কিছু নেই, বিড়বিড় করল রানা। কান ঘেঁষে ছুটে যাওয়া একটা শেলের গর্জনে চাপা পড়ে গেল ওর কথা। এখনো ওরা আসছে, দূরত্ব কমে যাচ্ছে, রানাকে সাবধান করল আব্বাস। এখনো ফায়ার করছে জানি। চঞ্চলার সঙ্গে নির্দয় ব্যবহার করছে রানা। ঘন ঘন একদিক থেকে আরেক দিকে ঘোরালো চাকাগুলো। চোখ কুচকে সামনে তাকালো। ঢেউ আকৃতির প্রথম বার্লিয়ারিটা আধ মাইল সামনে, কিন্তু সেটার কাছে পৌঁছুতে মনে হলো এক যুগ পেরিয়ে গেছে। ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে মাটি। হেলে দুলে বালিয়াড়ির মাথায় উঠে এলো চঞ্চলা। ধুলো আর কাকরের স্তূপ বাতাসে উড়িয়ে আরেক দিকে নামতে শুরু করলো। ধাওয়ারত শিপটা ট্যাঙ্কগুলো ওদেরকে এখন আর দেখতে পাচ্ছে না। বালিয়াড়ি থেকে নামবার সময় চঞ্চলাকে ঘুরিয়ে আড়াআড়ি পজিশনে নিয়ে এলো রানা। পিছলে নামতে দিল গাড়িটাকে। তারপর হঠাৎ ব্রেক করে দাঁড় করালো। পিছু উঠল আর্মার্ড কার। বালিয়াড়ির মাথার দিকে ঘুরে গেল নাক। ধীর গতিতে আবার উঠতে শুরু করলো মাথার দিকে। চঞ্চলার খোলটা বালিয়াড়ির আড়ালে থাকলো। চূড়ার উপর জেগে থাকলো শুধু টারিট। সাবাস মাসুদ ভাই, সাবাস। টারিটের উপর দাঁড়িয়ে এক পাক নেচে নিল আব্বাস। সে তার বিকাশ আর আবার শত্রুদের দিকে তাক করতে পারছে। জুপ করে বসে পড়ে
থেমে থেমে গুলি চলল সে খোলা প্রান্তর ধরে ছুটে আসা 4টে ট্যাঙ্ক লক্ষ্য করে। বালিয়াড়ির পেছনে স্থির পজিশন থেকে গুলি করায় প্রতিটি বিস্ফোরণের প্রতিটি বুলেট দিয়ে আসা খোলগুলোর গায়ে লাগাতে পারল সে। যথেষ্ট কাছে চলে এসেছে বলল রানা। আন্দাজ করলো এরপর নাকের সামনে মুলু না থাকলেও ধাওয়া করবে গাদাগুলো। বালিয়াড়ি থেকে ট্যাঙ্কগুলো এখন আর 500 গজ দূরে নয়। খুদের টার্গেট চঞ্চলার টারিটো যে কোনো সময় একটা শিল লাগিয়ে দিতে পারে। চলো হে পালাই। আরমাটকার ঘুরিয়ে নিল রানা। বালিয়াড়ির ডাল বেয়ে সবেগে নেমে এলো ওরা। দুপাশে আর সামনে কাটা ঝোপ আর গাছপালা চলে এলো। ওগুলোর আড়ালে শুয়ে থাকা লোকগুলোকে পলকের জন্য দেখতে পেল রানা। কৌপিন ছাড়া কারো পরনে কিছু নেই। বুকে স্টিলের লম্বা রেল নিয়ে একজনের পিছনে একজন এক লাইনে শুয়ে আছে। তাদের মধ্যে দুজনে উন্মাদের মতো গড়ান দিয়ে চঞ্চলার পথ থেকে সময় থাকতে সরে গেল। এক বালিয়াড়ি থেকে নেমে আরেক বালিয়াড়ির মাথায় উঠে এলো চঞ্চলা। চূড়ায় উঠবার পর স্লথ হলো গতি। ধুলোর ভেতর ঢাকা পড়ে গেল খোলটা। থ্রোটলে চাপ দিয়ে গতি বাড়াতেই লাফ দিয়ে অপর দিকে ডাল বেয়ে নামতে শুরু করলো। দ্বিতীয় বালিয়াড়ি থেকে পুরোপুরি নামবার আগেই চঞ্চলার ব্রেক কষল রানা। খোলা হ্যাচ থেকে বেরিয়ে গাড়ির পাশে বালির উপর লাফিয়ে পড়ল। আব্বাসও অনুসরণ করলো ওকে। বালিতে পড়েই সিদে হলো। ডাল বেয়ে ছুটল চূড়ার দিকে। চূড়ার কিনারা থেকে উকি দিল ওরা। ঠিক সেই মুহূর্তে প্রথম বালিয়াড়ির মাথায় উঠে এলো শিবটাদের 4টে ট্যাঙ্ক। সগর্জনে ডাল বেয়ে নামতে শুরু করলো ওগুলো। ট্র্যাকের নিচে চ্যাপটা হলো কাটা ঝোপ আর গাছপালা। এক নিমেষে জ্যান্ত হয়ে উঠল জঙ্গল নগ্ন কালো মূর্তিতে। দানবীয় গর্জন বেরিয়ে আসছে খোলগুলো থেকে, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে হাজার হাজার পিঁপড়ের মতো আদিবাসী যোদ্ধারা ছেঁকে ধরল ওগুলোকে। প্রতিটি স্টিল রেই 20 জন লোকের হাতে রয়েছে। বিশাল গাছের কাণ্ডের মতো সেটাকে ধরাধরি করে ছুটল তারা। প্রতিটি ট্যাঙ্কে 4 দিক থেকে আক্রমণ করলো। রেলের শেষ মাথা সবেগে ঢুকিয়ে দিল শিকলের আংটার মধ্যে সংলগ্ন চাকার দাঁতের মাঝখানে। রেল সঙ্গে সঙ্গে আটকে গেল। ইস্পাতের সঙ্গে ইস্পাতের তীব্র তীক্ষ্ণ কর্কশ আওয়াজে রি রি করে উঠল গা। 20 জনের হাত থেকে ছিটকিয়ে বেরিয়ে গেল রেলের অপর প্রান্তটা। আকস্মিক ধাক্কা খেয়ে চিৎ পটাং হলো সবাই। দরদি একজন ইঞ্জিনিয়ার উপস্থিত থাকলে মেশিনগুলো নিজেদের ভেঙে টুকরো টুকরো করতে গিয়ে যে শব্দ করছে তা শুনে হয়তো ভাবত জ্যান্ত প্রাণীরাই যেন যন্ত্রণায় আর্তনাদ করছে। স্টিলের রেল জকে হুইল ছিঁড়ে বের করে আনলো। সেটিং থেকে ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো বেরিয়ে এলো ট্র্যাকগুলো। সপাং সপাং শব্দে চাবুক মারল। সপাং সপাং শব্দে চাবুক মারল বাতাসে। ধুলোর মেঘ আর গাছপালার ভিতর ঘন ঘন আচার খেয়ে একসঙ্গে যেন 100 অজগর মৃত্যু মুখে পতিত হলো। অবিশ্বাস্য অল্প সময়ের ভিতর থেমে গেল সব। 4টে ট্যাঙ্ক স্থির হয়ে গেছে। অঙ্গহানির ফলে মেরামতের অযোগ্য। ওগুলোর চারপাশে পড়ে আছে 4-5 জন আদিবাসী লাশ। ট্রাকগুলো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বার সময় আঘাত করেছে ওদেরকে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে শরীরগুলো। কারো হাত আছে তো মাথা নেই। 10 মুনি পাথর দিয়ে যেন প্রত্যেককে থেতলানো হয়েছে। যারা বেঁচে আছে সংখ্যায় তারা কয়েকশো। নিরাপদ আড়াল আর দূরত্ব থেকে ছুটে এসেছে এরই মধ্যে। ঘিরে ফেলেছে ট্যাঙ্কগুলোকে। প্রায় নগ্ন লুলু আওয়াজের সঙ্গে উল্লাসে নৃত্যরত গলা ছেড়ে হাসছে। খালি হাতে ধমাধম ঘুষি মারছে ইস্পাতের খোলে। খোলের ভেতর শিবটা অথবা ইটালিয়ান গানাররা এখনো মরিয়া হয়ে শেল ছুটছে, কিন্তু এখন আর তাদের টার্গেট ঘুরছে না। একটা কামানো টার্গেটের উপর লক্ষ্য স্থির করতে পারছে না। তারা অন্ধেও বটে, কারণ 12 জন আদিবাসীকে একটা করে বালতি দিয়ে রেখেছে রানা। বালতিতে আছে ইঞ্জিনের তেলের সঙ্গে ধুলো মেশানো কাদা।
ড্রাইভার আর গানারের বাইজরে মুঠো মুঠো কাদা লাগিয়ে দিয়েছে তারা। ট্যাঙ্কের ভিতর শিবটা ক্রুরা বন্দি, বাইরে কয়েকশো লোকের বিজয় উল্লাস। দ্বিতীয় কারের আওয়াজটা তাই শুনতেই পেল না রানা। রানা যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকের বালিয়াড়ির মাথায় থামল গাড়িটা। ঘটাং করে খুলে গেল জোড়া হ্যাচ কাবার। খুল থেকে লাফিয়ে নিচে নামলো মাইকেল আর বৃদ্ধ কামাল হাসান। গোত্র প্রধানের সঙ্গে তরোয়াল রয়েছে। ডাল বেয়ে দমকা বাতাসের মতো নেমে আসবার সময় মাথার উপর সেটা ভন ভন করে ঘোরালেন তিনি। তার সাদা আলখাল্লা ফুলে উঠল পিছনে। রমন হুঙ্কার ছাড়তে ছাড়তে ছুটলেন নিজের যোদ্ধাদের সঙ্গে মিলিত হবার জন্য। আদিবাসীদের উল্লাস আর অচল ট্যাঙ্কগুলো দেখে প্রাচীন যোদ্ধার রক্ত গরম হয়ে উঠেছে। দুই বালিয়ারির সমতল মেঝেতে নেমে এলো মাইকেল। মুখ তুলে রানার দিকে তাকালো। খ্যাতা দুরস্ত ভঙ্গিতে স্যালুট করল ওকে, কিন্তু বিদ্রুপাত্মক ভাবটুকুর মধ্যে সত্যিকার সম্মান লুকিয়ে রয়েছে উপলব্ধি করল রানা। পাশাপাশি ছুটে দুজনেই ওরা ঝোপের মাঝখানে নেমে এলো। এখানে বালির নিচে লুকানো রয়েছে গ্যাসোলিন ভরা কয়েকটা ক্যান। কাজে হাত দেওয়ার আগে রানার বাহুতে হালকা ঘুষি মারল মাইকেল। একাই 6টাকে পুঙ্গু করে দিয়ে চলছে। এর চেয়ে কম কিছু তোমার কাছে আমি আশা করিনি। যদি অস্বীকার করো এই জন্মে নয়, তাহলে আমি বলবো গত জন্মে একজন ব্রিগেডিয়ার ছিলে তুমি। কি? আদিবাসীরা বালি সরিয়ে ফেলেছে। রানা আর মাইকেল দুটো করে ক্যান নিয়ে রওনা হলো ট্যাঙ্কগুলোর দিকে। একটা ক্যান আব্বাসের হাতে ধরিয়ে দিল রানা। এরই মধ্যে কাছের ট্যাঙ্কটার টারিতে উঠে পড়েছে সে। তার পাশে দাঁড়িয়ে তরোয়ালের ডগা দিয়ে একটা হ্যাচ খুলবার চেষ্টা করছেন কামাল হাসান। জ্বলন্ত অঙ্গারের মতো আলো বিকিরণ করছে বৃদ্ধের চোখ জোড়া। লু লু রণহুঙ্কারে বেরিয়ে আসছে গলা থেকে। মুক্তোর মতো সাদা কৃত্রিম দাঁতগুলো নড়বড় করছে মুখের ভিতর। শত্রু হননের সুযোগ পেয়ে প্রায় উন্মাদ। গ্যাসোলিন ভর্তি ক্যানটা ট্যারিটের উপর রাখলো আব্বাস। ড্যাগারটা কমর থেকে টেনে নিয়ে ধাতব চিপির মাঝখানে গাঁথল। হিসির শব্দে স্বচ্ছ তরল গ্যাসোলিন ফিনকি দিয়ে বেরিয়ে এলো বাইরে। ভালো করে ভেজাও, চিৎকার করল রানা। ঘাড় ফিরিয়ে নিঃশব্দে হাসল আব্বাস। ক্যান উপর করে তরল গ্যাসোলিন ঝরালো ট্যাঙ্কের গায়ে। গন্ধটা তীব্র। গরম ইস্পাতে পড়া মাত্র বাষ্প হয়ে উড়ে গেল খানিকটা। পরবর্তী ট্যাঙ্কের দিকে ছুটে এলো রানা। বিধবস্ত জকি হইলে পা রেখে ট্যারিট উঠবার সময় প্যাচ ঘুরিয়ে ছিপি করল ক্যানের। ফরওয়ার্ড মেশিন গানে স্থির ব্যারেলটাকে এড়িয়ে ট্যারিটের উপর সিধে হয়ে দাঁড়ালো। খোলের মাথায় গ্যাসোলিন ঢাললো যতক্ষণ না ভিজে গিয়ে রোদের ভিতর চকচক করে উঠল ইস্পাত। নাট বল্টু স্ক্রু আর নগণ্য ফুটু ফাটা দিয়ে তরল ফুয়েল ট্যাঙ্কের ভিতরও চুইয়ে চুইয়ে ঢুকল। পিছাও, হাঁক ছাড়লো মাইকেল। সবাই পিছাও। বাকি দুটো ইস্পাতের লাশ নিজের হাতে ভিজিয়েছে সে। পিছিয়ে গিয়ে উঠে পড়েছে বালিয়াড়ির মাথায়। ঠোঁটের কোণে ঝুলছে লম্বা কালো একটা চুরুট। এখনো ধরায়নি হাতে একটা দিয়াশলাই। হালকা লাফ দিয়ে ট্যাঙ্ক থেকে নিচে নামলো রানা। ক্যান উপর করে ছুটল মাইকেলের দিকে। পিছনে রেখে আসছে গ্যাসোলিনের মোটা একটা রেখা। তাড়াতাড়ি, জলদি! আবার তাগাদা দিল মাইকেল। আব্বাসও তার পেছনে গ্যাসোলিনের মোটা একটা রেখা তৈরি করছে। ছুটে আসছে মাইকেলের দিকে। এমন কেউ নেই ওই বুড়ো দামড়াটাকে এদিকে সরিয়ে আনে? অসহায় চোখে রানার দিকে তাকালো মাইকেল। সবচেয়ে কাছের ট্যাঙ্কটার কাছে একটা মাত্র মূর্তি উন্মাদের মতো লাফালাফি করছে। রণহুঙ্কার বেরিয়ে আসছে গলা থেকে। মাথার উপর তরোয়াল ঘুরিয়ে ট্যাঙ্কের ভেতর থেকে বেরিয়ে এসে দ্বন্দ্ব যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে ক্রুদের। হাতের ক্যান ফেলে দিয়ে সেদিকে ছুটল আব্বাস, কিন্তু
তরোয়ালের ভয়ে কাছে ঘেঁষতেই সাহস হলো না তার। সাহায্যের জন্য রানার দিকে তাকালো। হাতের খালি ক্যানটা ফেলে এগিয়ে গেল রানা। ঘুরন্ত তরোয়ালের নিচে মাথা নিচু করে ঢুকলো। এক হাতে জড়িয়ে ধরল বৃদ্ধের হাড় সর্বস্ব কোমর, শূন্যে তুলে নিল শরীরটা, দড়িয়ে দিল আব্বাসের বাড়ানো জোড়া হাতে। আব্বাস তাকে বুকে নিয়ে ছুটল। এখনো হাত পা ছুটছেন কামাল হাসান, তরোয়ালটা মাথার উপর খাড়া করে রেখেছেন। দিয়া সলাইয়ের কাঠি জেলে চুরুট ধরালো মাইকেল, তারপর কাঠিটাকে ভালোভাবে জ্বলতে দিল। অর্ডার দিন ব্রিগেডিয়ার। রানার দিকে ফিরে গম্ভীর কণ্ঠে অনুমতি প্রার্থনা করল সে। স্যার। হেসে ফেলে মাথা ঝাঁকালো রানা। গ্যাসোলিনে ভেজা মাটিতে অগ্নি সংযোগ করল মাইকেল। প্রথমে কিছুই ঘটল না, তারপর একটা ধাক্কা অনুভব করলো ওরা। কানের পর্দায় বাড়ি খেল বাতাস। ধপ করে আগুন ধরে গেল গ্যাসোলিনে। চোখের পলকে ঝোপ ঝাড়ের ভেতর দিয়ে সগর্জনে আগুনের কয়েকটা রেখা ট্যাঙ্কগুলোর দিকে ছুটল। রক্ত বগন্য অগ্নি শিখা নাচল, মোচড় খেল, দ্রুত ছড়িয়ে পড়ল ট্যাঙ্কগুলোর চারধারে। এক সময় আগুনের পাঁচিলে ঢাকা পড়ে গেল ওগুলো। বালিয়াড়ির উপর দাঁড়িয়ে তাকিয়ে আছে আদিবাসী যোদ্ধারা। নিজেদের আয়োজন করা ধ্বংসযজ্ঞ থেকে চোখ ফেরাতে পারছে না। একা শুধু কামাল হাসান আগুনের কিনারায় নাচানাচি করছেন। তার তরোয়ালের ফলায় প্রতিফলিত হচ্ছে লাল আগুন। সামনের ট্যাঙ্কের হ্যাচগুলো সশব্দে খুলে গেল। উত্তপ্ত বাতাসে লাফিয়ে বেরিয়ে এলো তিনটি মূর্তি। লাল পাঁচিলের ভেতর অস্পষ্ট, দেখে মনে হলো তিনজনই বুক চাপড়াচ্ছে। আসলে ইউনিফর্মের আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করছে ক্রুরা। পাঁচিল ভেদ করে বেরিয়ে এলো লোকগুলো। পা থেকে মাথা পর্যন্ত আগুন ধরে গেছে। আক্ষরিক অর্থেই তিনটে অগ্নিমূর্তি। তাদের দিকে ছুটে গেলেন কামাল হাসান। বাতাসে শীষ কাটল তার তরোয়ালের ফলা। ট্যাঙ্ক কমান্ডারের মাথা আগুনে পোড়া কালছে কাঁধ থেকে লাফ দিয়ে বিচ্ছিন্ন হলো। নিখুঁতভাবে তরোয়াল চালিয়েছেন বৃদ্ধ। মাথাটা কমান্ডারের পিছনে পড়ল। একটা বলের মতো গড়িয়ে নেমে এলো ডাল বেয়ে। ধরটা ধীরে ধীরে নিচু হলো। প্রথমে বাজ হলো হাঁটু জোড়া। গাড় থেকে শূন্যে খাড়া হলো রক্তস্রোত। রক্তহীন করা হুঙ্কার ছেড়ে বাকি দুজনের দিকে তেড়ে গেলেন কামাল হাসান। তার লোকেরা হিংস্র পশুর মতো গর্জে ওঠে, অনুসরণ করে থাকে। বিড় বিড় করে কি যেন বলল রানা। রাগে লাল হয়ে আছে চেহারা, কিন্তু পা বাড়াতেই ওকে ধরে ফেলল মাইকেল। ইজি ওল্ড স্যার। রানাকে টেনে রাখলো সে। তোমার বয় স্কাউট ভূমিকা এখানে কোনো কাজে আসবে না। কয়েকশো আদিবাসী যোদ্ধা বাকি দুই ট্যাঙ্কের বেরিয়ে আসা ক্রোধের উপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র আক্রোশে ফুঁসে উঠেছে জনতা। কে তাদের ঠেকাবে? রানাকে টেনে সরিয়ে নিয়ে এলো মাইকেল। তোমার বা আমার কোনো ব্যাপার নয় ওল্ড চ্যাপ। খেলায় তো হার জিত আছেই। ওরা হেরে গেছে, খেসারত দিতে হবে না। হঠাৎ উপলব্ধি করল রানা ওকে নয়, নিজেকে সান্ত্বনা দিচ্ছে মাইকেল। চোখের সামনে নিরুপায় লোকগুলোকে মেরে ফেলছে আদিবাসী যোদ্ধারা। তার ভালো না লাগবারই তো কথা। খানিক দূর হেঁটে এসে চঞ্চলার গায়ে হেলান দিল ওরা। দুজনেই একটু একটু হাঁপাচ্ছে। পকেট হাতে সামান্য ধমড়ানো একটা চুরুট বের করলো মাইকেল। যত্নের সঙ্গে সিদে করলো সেটাকে। আস্তে করে গুজে দিল রানার ঠোঁটে। তোমাকে আমি আগেও বলেছি, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। ভাবাবেগ কোনো কাজের জিনিস নয়। ওদের বাধা দিতে গেলে তোমাকে ওরা ফেলে ফেলবে। চুরুটটা ধরিয়ে দিল সে। খানিক থেমে প্রসঙ্গ বদল করল মাইকেল। বড় সমস্যাটা সমাধান হয়েছে। ট্যাঙ্ক নেই তো দুশ্চিন্তাও নেই। এখন আর গিরিখাদের মুখে শিপটাদের এক সপ্তাহ আটকে রাখা কোনো সমস্যা নয়। হঠাৎ করে আবছা হয়ে গেল সূর্য। দ্রুত নেমে গেল তাপমাত্রা। দুজনেই ওরা একযোগে মুখ তুলে আকাশের দিকে তাকালো।
গত 1 ঘন্টায় মেঘের বিপুল সমাবেশ পাহাড়ের মাথা থেকে সরে এসে গোটা আকাশ ঢেকে ফেলেছে, সম্পূর্ণ আড়াল করে ফেলেছে গোটা পাহাড় শ্রেণীর মাথা। ডানাকিল মরুর উপরে এমন কোনো ফুটো নেই যার ভেতর দিয়ে আকাশ দেখা যায়। প্রান্তরের দূর প্রান্তে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, 2-1 ফোঁটা ওদের গায়েও পড়ল। ভালো লক্ষণ কি? সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে উঠল মেঘ। ধপ করে নেমে গেল মাইকেলের হাসি। গোটা আকাশ জুড়ে ছুটোছুটি শুরু করলো সরু সরু বিদ্যুৎ রেখা। মেঘের গর্জন সত্ত্বেও আরেকটা আওয়াজ শুনতে পেল ওরা। পরস্পরের দিকে ভ্রু কুচকে তাকালো, তারপর কান পাতল। মা জননী ম্যারির কিরে, ব্যাপারটা অদ্ভুত। মেঘের ঘুরু ঘুরু ডাকের ভেতর থেকে মেশিন গানের আওয়াজ আলাদাভাবে চিনতে পারছে মাইকেল। রানার দিকে তাকাতে সেও মৃদু মাথা জাগালো। ওদিক থেকে তো কোনো ফায়ারিং হবার কথা নয়। ওদের পেছন অর্থাৎ সরাসরি যেন গিরিখাদের মুখ থেকে আসছে আওয়াজটা। এসো দেখি, বলল রানা চঞ্চলার হ্যাজ থেকে বিনকিউলে একটা তুলি নিয়ে আলগা লাল বালির উপর দিয়ে সবচেয়ে উঁচু বালিয়াড়ের দিকে ছুটল। মেঘ আর বৃষ্টি গিরিখাদের মুখ ঝাপসা করে রেখেছে, তবে মেশিন গানের আওয়াজ এখন বিরতিহীন। দুর্ঘটনা বা ছোটখাটো কোনো সমস্য নয়, বিড়বিড় করল মাইকেল। ফুল স্কেল ফায়ার ফাইট, একমত হলো রানা। চোখে এখনো বিনকিউলার। কি ব্যাপার মাসুদ ভাই? বালির ঢাল বেয়ে বালিয়াড়ির মাথার ওদের পাশে উঠে এলো আব্বাস। তার পিছু পিছু আসছেন বৃদ্ধ কামাল হাসান। পরিশ্রম এবং উত্তেজনায় এখনো হাঁপাচ্ছেন তিনি। ঠিক বুঝতে পারছি না আব্বাস। চোখ থেকে রানা বিনকিউলার নামায়নি। রহস্যময় কি? মাথা নাড়ল মাইকেল। দক্ষিণ থেকে শিপটারা এগুলে পাহাড়ের নিচে আমাদের পজিশনের সামনে পড়বে তারা, আর উত্তর থেকে এলে গালাদের সামনে পড়বে। ওদিকে নূর আয়াং খুব শক্ত গাটি গেড়ে আছে। শিপটাদের সাথে ওদের যুদ্ধ হলে আমরা শুনতে পেতাম না। গালাদের হটিয়ে দিয়ে শিপটারা আসতে পারে না, আর আমরা রয়েছি মাঝখানে, বলল রান্না। শিপটারা তো তাহলে ঢুকলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। গোলাগুলির আওয়াজ আগের মতোই শোনা যাচ্ছে। এই সময় বালিয়াড়ির মাথায় উঠে এলেন কামাল হাসান। 2 কোমরে হাত দিয়ে সামনের দিকে ঝুঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেললেন তিনি। একটু জিরিয়ে নিলেন, তারপর মুখ থেকে বের করলেন দাঁতগুলো। সাদা একটা রুমালে জড়ালেন সেগুলো, রেখে দিলেন আলখাল্লার গোপন একটা পকেটে। দাঁত খুলে নেওয়ায় তার মুখের চেহারা বিধবস্ত দেখালো। আবার তিনি তার প্রকৃত বয়স ফিরে পেলেন। বুড়ো দাদুর কাছে দাদার উত্তর জানতে চাইল আব্বাস। তার আগে নিজেদের ও গালাদের পজিশন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিল সে। শুনবার সময় 2 পায়ের মাঝখানে বালিতে ঘষে তরোয়ালের ফলায় লেগে থাকা কালচে রক্ত মুছলেন তিনি। কথা বলতে শুরু করলেন হঠাৎ করে, বুড়ো মানুষের কাঁপা কাঁপা কণ্ঠস্বর। আমার দাদু বলছেন নূর আয়াং গালা হলো গনোরিয়া আক্রান্ত একটা হায়নার শুকনো বিষ্ঠা। দ্রুত অনুবাদ করল আব্বাস। তিনি আরও বলছেন আমার কাকা প্রিয় হাসান সালে তাকে বিশ্বাস করে মারাত্মক ভুল করেছেন। বুঝলাম, কিন্তু এর মানে কি? জানতে চাইল রানা। বিনকিউলারটা আবার 60 ডিগ্রি খাদের মুখের দিকে তুলে কিছু দেখা যায় কিনা পরীক্ষা হলো। হঠাৎ খেকে উঠল, দেখতিরি সব এলোমেলো হয়ে যাচ্ছে। মেয়েটার কি মাথা খারাপ? কিরে খেয়ে বলল, এই একবার অন্তত নাক গলাবে না, কিন্তু ঠিকই এসে পড়েছে। বৃষ্টির ভিতর অস্পষ্ট মাথার উপর ঘন কালো মেঘ নিয়ে হেলে দুলে এগিয়ে আসতে দেখা গেল নিতম্বিনীকে। এখনো খানিকটা দূরে, তবু রাহেলা বানুর মাথাটা পরিষ্কার চিনতে পারল রানার টারিটের উপর। বালিয়াড়ির ঢাল বেয়ে ছুটল ও। রানা! ইঞ্জিনের আওয়াজকে ছাপিয়ে উঠল অ্যানির গলা। নিতম্বিনী এখনো থামেনি। ড্রাইভারের হ্যাজ থেকে বেরিয়ে রয়েছে তার মাথা। বাতাসে তার ভিজে চুল উঠছে, সাদা মুখে বিস্ফোরিত হয়ে আছে চোখ দুটো। এর মানে কি? রাগের সঙ্গে পাল্টা চিৎকার করল রানা। গালারা!
তীক্ষ্ণ কণ্ঠে হাহাকার করে উঠল অ্যানি। ওরা চলে গেছে, সবাই চলে গেছে। অকস্মাৎ ব্রেক করে হ্যাজ থেকে লাফিয়ে নিচে পড়ল অ্যানি। তাকে ধরে সিধে করল রানা। কি বলছো, চলে গেছে মানে? জিজ্ঞেস করল মাইকেল। এইমাত্র পৌঁছল সে। টারিটের মাথা থেকে জ্বলন্ত চোখ নিয়ে জবাব দিল বানু। চলে গেছে মানে ধোয়ার মতো গায়েব হয়ে গেছে, পালিয়েছে। তার মানে আমাদের বাম দিকের পজিশন। মাইকেল হতবাক হয়ে পড়ল। খালি, কেউ নেই সেখানে। শিপটারা এগিয়ে এসেছে, ঢুকে পড়েছে ভিতরে কোনো গুলি খরচ না করে। দলে দলে শয়ে শয়ে আমাদের ক্যাম্প ছাড়িয়ে এসে পড়েছে গিরিখাদের মুখে। রানা, আমাদের হারারি আর রাষ্ট্রগোত্রের সব কজন মারা পড়ত। পাইকারি গণহত্যা করতে যাচ্ছিল। ওর দাদুর নামে হুকুম দেয় বানু। ডান দিকের পজিশন ছেড়ে এগিয়ে এসেছে আমাদের যোদ্ধারা। হায় আল্লাহ! ওরা এখন লড়াই করে গিরিখাদে ফেরার চেষ্টা করছে, কিন্তু মেশিন গানের সাহায্যে গিরিখাদের মুখ কাবার দিয়ে রেখেছে শিপটারা। কিছু অবস্থা মুখে বললে তুমি বুঝবে না। মরুভূমি ঢাকা পড়ে গেছে রক্ত আর লাশে। সব শেষ। যা কিছু অর্জন করেছিলাম এক ধাক্কা সব হারিয়েছি। আজকের ব্যাপারটা একটা ফাঁদ ছিল। ট্যাঙ্কগুলোকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। আক্রমণটা ছিল বাঁ দিক থেকে, কিন্তু শিপটারা জানলো কিভাবে গালারা পালিয়ে গেছে? আমার দাদু যেমন বলেন, একটা সাপ বা একজন গালাকে বিশ্বাস করতে নেই। রানা, আর দেরি করা উচিত নয়। ওর হাত ধরে জাগালো অ্যানি। আমাদের ফেরার পথ বন্ধ করে দেবে ওরা। ঠিক বলল রানা। গিরিখাদে ফিরে যেতে হবে আমাদের। ভেতরে নিয়ে গিয়ে ডিফেন্সের প্রথম লাইনে দাঁড় করাতে হবে যোদ্ধাদের। তা না হলে ছুটতে ছুটতে সেই একেবারে আদ্দিস আবাবায় পৌঁছে যাবে শিপটারা। ঝট করে আব্বাসের দিকে ফিরল সে। আমরা যদি এই লোকগুলোকে সাথে নেই। হাত তুলে বালিয়াড়ি নিচে ভিড় করে দাঁড়িয়ে থাকা অর্ধনগ্ন নিরস্ত্র আদিবাসীদের দেখালো। যদি ওদেরকে গিরিখাদের মুখ দিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করি, শিপটা মেশিন গান সব কটাকে ঝাঁঝরা করে দেবে। পাহাড়ের ডাল বেয়ে উঠে যেতে পারে না ওরা। পায়ে হেঁটে ঘুরপথ ধরে গিরিখাদে পৌঁছতে পারবে না। ওরা পাহাড়ি লোক, শান্তভাবে সংক্ষিপ্ত উত্তর দিল আব্বাস। গুড। ওদের তাহলে বলে দাও, গিরিখাদে নেমে প্রথম জলপ্রপাতের কাছে যেন অপেক্ষা করে। প্রথম জলপ্রপাত আমাদের এক হবার জায়গা। আর আমরা কি করব? জিজ্ঞেস করল মাইকেল। গিরিখাদের মুখ হয়ে ভেতরে ঢুকতে হবে আমাদের, বলল রানা। আর্মার্ড কারগুলোকে সাথে না রেখে আর কোনো উপায় নেই। ৮-৬ একটা ঝাঁক বেঁধে ছুটবো আমরা। প্রার্থনা করো শিপটারা আর্টিলারি বসানোর কাজ এখনো শেষ করার সুযোগ পায়নি। লেটস গো। কামাল হাসানের পাজরে খোঁচা দিল মাইকেল। চলো, গাড়িতে ওঠো। অ্যানিকে নির্দেশ দিল রানা। ইঞ্জিন স্টার্ট দাও। বাকি দুটো গাড়ি নিয়ে আসছি আমরা। লাইনের মাঝখানে থাকবে তোমার নিতম্বিনী। ফুল স্পিডে ছুটবে। গিরিখাদে না পৌঁছে কোনো কারণেই থাকবে না। বুঝতে পারছো কি বলছি? থমথমে চেহারা নিয়ে মাথা জাগালো অ্যানি। কি ব্যাপার? তোমার মাথায় অন্য কোনো চিন্তা আছে নাকি? কর্কশ গলায় জিজ্ঞেস করল রানা। রানার দিকে কেমন ঝাপসা চোখে তাকিয়ে থাকলো অ্যানি। কি যেন বলতে চেয়েও পারছে না। কি হলো, কিছু বলবে? বিড় বিড় করলো অ্যানি। রানা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এতই ক্ষীণ কণ্ঠে যে রানা তার একটা শব্দ শুনতে পেল না, বা শুনতে না পাবার ভান করবার সুযোগ পেল। রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল, বাধা দিল মাইকেল। বুঝতে পারছো না কিসের মধ্যে থেকে আসতে হয়েছে ওকে? অ্যানির দিকে ফিরল সে। কয়েক পা এগিয়ে এসে তার একটা হাত ধরল। রানার কথায় কিছু মনে করো না তুমি। মাথায় অনেক দায়িত্ব নিয়ে ফেলে মেজাজ ঠিক রাখতে পারছে না। এসো, তোমাকে আমি গাড়িতে তুলে দিই। রানার দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকলো অ্যানি। কোমর ধরে নিতম্বিনীর ট্যারিটে তাকে তুলে দিল মাইকেল। ফিস ফিস করে বলল,
দুর্লভ কোনো জিনিস অপাত্রে দান করা হচ্ছে দেখলে মনে বড় ব্যথা পাই ডার্লিং। মুখে কিছু বলল না, চটাস চটাস আওয়াজ তুলে ঘন ঘন হাততালি দিল বানু। আর একটা কথা, বলল মাইকেল, ইতিমধ্যে আব্বাসকে নিয়ে রওনা হয়ে গেছে রানা। সব জিনিসেরই একটা মোক্ষম সময় আছে। তুমুল যুদ্ধ চলছে, চারিদিকে রক্ত আর লাশ। আহত মানুষের আহাজারিতে কান পাতা দেয়। যে কোনো মুহূর্তে একটা গুলি ছুটে সে ভবলীলা সাঙ্গ করে দিতে পারে। এমন একটা সময়ে আমাকে প্রেম নিবেদন করে দেখো। উপযুক্ত সাড়া পাবার নিশ্চয়তা দিতে পারি, কিন্তু সবাই কি আর আমার মতো প্রেমের কাঙ্গাল বলো? রানার গমন পথের দিকে এখনো তাকিয়ে আছে অ্যানি। সে তার দৃষ্টি ধীরে ধীরে মাইকেলের দিকে ফিরিয়ে আনলো। শান্ত নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কিছু বলছিলে আমাকে? শুনতে পাওনি কি? সেই যেদিন থেকে পরিচয় সেদিন থেকেই তো বলছি জিনিসটা আমার দরকার। বলে আর দাঁড়ালো না মাইকেল, হন হন করে এগুলো কামাল হাসানের হাত ধরে। লাভলি, ওয়ান্ডারফুল, চেঁচিয়ে উঠল বানু। এখনো হাততালি দিচ্ছে সে। ও মিস অ্যানি, আমার কি যে আনন্দ হচ্ছে। তোমার আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, ম্লান গলায় বলল অ্যানি। কেননা কিছুই তুমি বোঝোনি। বুঝিনি আমি? খিলখিল করে হেসে উঠল বানু। এ কথা তুমি বলতে পারলে? জানো, এই বিষয়ে আমি একজন এক্সপার্ট। বুঝেছি কিনা পরীক্ষা করো তাহলে। রানা একটা গবেট। বলতে পারো সে বোঝেনি, কিন্তু আমি ঠিকই বুঝেছি। না, শুনতে পাইনি, কিন্তু তোমার ঠোঁট নড়া দেখে জেনে ফেলেছি কি বলেছ। রানা, আমি তোমাকে ভালোবাসি। কি ঠিক বলিনি? তবু উৎসাহ বোধ করল না অ্যানি। চেহারায় বিষাদ দিয়ে তাকিয়ে থাকলো। বলল, কিন্তু তুমি বুঝতে পারে কি লাভ বলো? যাকে বোঝাতে চাই সে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে? রানা, আকাশ থেকে বলল বানু। কি বলছো তুমি মিস অ্যানি? ঠিকই বলছি বানু, মাথা নিচু করলো অ্যানি। রানা কেমন যেন এড়িয়ে যাচ্ছে আমাকে, বেশ বুঝতে পারছি। এটা নিয়ে এত চিন্তা করো না তো, পরামর্শ দিল বানু। তাই যদি তারও ওষুধ আছে। রানাকে আপাতত বাদ দাও। প্রথম প্রেমিক হিসেবে মাইকেলকে গ্রহণ করো তুমি। ঈর্ষার আগুনে পুড়ুক রানা, তারপর দেখবে। কথা না বলে অ্যানি শুধু মাথা নাড়ল। তাহলে টোপ ফেলো, সত্যিকার টোপ, যা দেখলে পুরুষ মানুষের মাথার ঠিক থাকে না। ফিস ফিস করে বুদ্ধি দিল বানু, ঠোঁটে ষড়যন্ত্রের হাসি। বাক্যে রক্তের স্বাদ পেতে দাও। ভেবেছ দেইনি? মুখে নয়, মনে মনে বলল অ্যানি। কিন্তু আমাকে প্রত্যাখ্যান করেছ। এরপর কি করব আমি জানি না, মুখে বলল। এ প্রসঙ্গ থাক বানু, সামনে ভারী বিপদ। ক্লান্ত আর নির্জীব হয়ে পড়েছেন কামাল হাসান। তাকে টেনে ডালের উপর তুলতে হিমশিম খেয়ে গেল মাইকেল। পায়ে বেঁধে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে যেতে পারে ভেবে তার কাছ থেকে তলোয়ারটা চাইল সে, কিন্তু বৃদ্ধ গোত্রপ্রধান ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বিপুল বেগে মাথা জাড়াকালেন। বোঝাতে চাইলেন নিরস্ত্র অবস্থায় থাকতে রাজি নন তিনি। হঠাৎ ওদের মাথার উপর আকাশে একটা শব্দ হলো, যেন নরকের সমস্ত বাতাস ছুটে এসে বেঙ্গে গুড়িয়ে দিল স্বর্গটাকে। তীক্ষ্ণ শব্দটা পাশ কাটালো। ওদের সামনে আর পাশে ঢালের গায়ে বিস্ফোরিত হলো বালি আর অগ্নিশিখা। টাওয়ারের মতো উঁচু হয়ে উঠল আরমাটকারের 50 ফিট নিচে। কামান, বলল মাইকেল, এইবার রওনা হতে হয় ওল্ড চ্যাপ। বৃদ্ধের পিঠে ধাক্কা দিতে যাচ্ছিল সে, কিন্তু তার আর দরকার হলো না।
কামানের গোলা বিস্ফোরিত হতে দেখে সাহস ও শক্তি দুটোই ফিরে পেয়েছেন তিনি। শূন্যে লাফ দিলেন একটা, গলা চিরে বেরিয়ে এলো রণহুঙ্কার। আলখাল্লার গোপন পকেট হাতে শুরু করলেন নকল দাঁতের খোঁজে। আরে করো কি না? আতকে উঠে দু হাত বাড়ালো মাইকেল। অনেক কষ্টে আবার জাপটে ধরল বৃদ্ধকে, টেনে নিয়ে চলল গাড়ির দিকে। কামাল হাসান খেপে গেছেন, পায়ে হেঁটে নাঙ্গা তরোয়ার হাতে যুদ্ধযাত্রা করতে চান। মাইকেল তাকে সামনের দিকে টেনে নিয়ে গেলে কি হবে? পেছন ফিরে অদৃশ্য শত্রুপক্ষের উদ্দেশ্যে বিরোধীন রণহুঙ্কার ছাড়ছেন তিনি। পরবর্তী গোলাটা বিস্ফোরিত হলো চূড়ার অনেক সামনে। আওয়াজ পেলেও দেখতে পেল না ওরা। প্রথমটা কম দূরত্ব পেরোলো, দ্বিতীয়টা বেশি। বিড়বিড় করলো মাইকেল। কামাল হাসানকে নিয়ে প্রতি মুহূর্তে হিমশিম খাচ্ছে সে। তৃতীয়টা কোথায় পড়বে? প্রায় গাড়ির কাছে পৌঁছে গেছে ওরা। এই সময় এলো সেটা। এলো ধূসর রঙা প্রান্তরের উপর দিয়ে ধনুকের মতো বাঁকা পথ ধরে, নিচু মেঘের বেলা বেদ করে, আকাশ কাঁপিয়ে। ভেতরে ঢুকলো টায়ারটির পেছন দিয়ে, গাড়ির মোটা প্লেট ভেঙে বিস্ফোরিত হলো ক্যাবের ইস্পাত মেঝেতে। কাগজে ঠোঙ্গার মতো ফেটে গেল গাড়িটা। সঙ্গে আগুনের লালচে শিখা আর কমলা রঙের ধোঁয়া নিয়ে গোটা ট্যারিট আকাশের অনেক উঁচুতে উঠে গেল। হ্যাচকা টানে কামাল হাসানকে বালির উপর ফেলে দিল মাইকেল। তার পিঠের উপর আড়াআড়িভাবে শুয়ে পড়ল নিচে। ওদের চারিদিকে আগুন আর ইস্পাতের টুকরো বৃষ্টির মতো ঝরল কয়েক সেকেন্ড। তারপর আবার মাইকেলের নিচে মোচড় খেতে শুরু করলেন কামাল হাসান। কিন্তু মাইকেল তাকে ছাড়ল না। সে তাকিয়ে আছে জ্বলন্ত আর্মার্ড কারের দিকে। বিধবস্ত খোল থেকে বেরিয়ে এলো চোখ ধাঁধানো আলোকমালা গ্যাসোলিন আর বিকার্সের অ্যামুনিশন আতশবাজির মতো ছুটোছুটি শুরু করলো। বিস্ফোরণের আওয়াজ একসময় থামল। সাবধানে মাথা তুলে তাকালো মাইকেল। সেই মুহূর্তে আরেকটা অ্যামুনিশন বেল্টে আগুন ধরল। সাদা ট্রেসার ছুটে এলো ওদের দিকে। ঝট করে আবার মাথা নামিয়ে নিল মাইকেল। উঠে পড়ো কামাইল্লা দোস্ত, অবশেষে বলল মাইকেল। চলো দেখি লিফট নিয়ে বাড়ি ফেরার উপায় হয় কিনা। এই সময় সগর্জনে অপরদিকে ডাল বেয়ে চুড়োয় উঠে এলো কুৎসিত দর্শন চঞ্চলা। ওদের মাথার উপর ঝাঁকি খেয়ে দাঁড়িয়ে পড়ল। গড! চিৎকার করলো রানা। ড্রাইভারের হ্যাচ খুলে মাথা তুলল ও। আমি ভেবেছিলাম তোমাদের নিয়ে মারা গেছে ভাগ্যদেবী। ভাবলাম যাই টুকরোগুলো পাওয়া যায় কিনা দেখি। কামাল হাসানকে তুলে দিয়ে নিজ আশ্রে খামচে চঞ্চলার টারিটি উঠে পড়ল মাইকেল। ব্যাপারটা অভ্যাসে পরিণত হয়েছে, গম্ভীর গলায় বলল সে। তোমাকে আমার শোধ করতে হবে 2টো ঋণ। হিসাবটা পাঠিয়ে দেব, কথা দিল রানা। পর মুহূর্তে মাথা নিচু করল। চঞ্চলার পাশ ঘেঁষে ছুটে গেল একটা গোলা। বিস্ফোরিত হলো চূড়োর এক কোণে। চোখে মুখে বালি আর ধোঁয়ার ধাক্কা খেল ওরা। বেঁচে থাকার স্বার্থে আমাদের বোধহয় এখান থেকে নড়া দরকার কি? মৃদু কণ্ঠে বলল মাইকেল। অবশ্য তোমার যদি অন্য কোনো প্ল্যান না থাকে। প্রায় খাড়া ডাল বেয়ে তীর বেগে নামতে শুরু করলো চঞ্চলা। নিচের শক্ত মাটিতে নেমে এসে দিক বদলালো রানা। মেঘ আর বৃষ্টি ঢাকা গিরিখাতের মুখ লক্ষ্য করে ছুটল। ওদেরকে আসতে দেখলো অ্যানি। ওদের সঙ্গে সমান্তরাল একটা রেখায় সেও রওনা হলো। সমতল প্রান্তর ধরে পাশাপাশি ছুটল জোড়া আর বাটকার। বৃষ্টির ভেতর দিয়ে আবার সগর্জনে ধেয়ে এলো একটা গোলা। বিস্ফোরিত হলো ওদের 50 ফুট সামনে। ধুমায়িত গর্তটাকে এড়াবার জন্য সামান্য দিক বদলাতে হলো ওদেরকে। দেখতে পাচ্ছ ব্যাটারিটা কোথায়? জিজ্ঞেস করল রেনা। হ্যাচের উপর ওয়েল্ডিং করা একটা আংটা ধরে নিজেকে খাড়া রেখেছে মাইকেল। মুখে বৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সামনের দিকে। চোখ জোড়া কোচকানো। সম্ভবত গালাদের ছেড়ে যাওয়া পজিশনে রয়েছে ওরা, যত্ন করে খোঁড়া আর্মার ট্রেন্সগুলো। সরাসরি ওদের উপর হামলা করা সম্ভব? পরামর্শ চাইল রানা।
না ওরচাপ, পজিশনগুলো আমার নির্বাচিত, সাংঘাতিক নিরাপদ। সরাসরি গিরিখাদের মুখের দিকেই চলো। ভেতরে দ্বিতীয় পজিশনটাই আমাদের একমাত্র ভরসা, জলপ্রপাতের ধারে। বৃদ্ধ কামাল হাসান গাড়ি থেকে অর্ধেকটা ঝুলছেন, তার পেটে একটা হাঁটু গড়ে রেখেছে মাইকেল। এই শালার বুড়ো আমাকে জ্বালাতন করে মারল। পেটে হাঁটু নিয়ে ঝুলে থাকলে কি হবে? দ্রুতগতি গাড়িতে চড়বার আনন্দে দাঁতহীন মাড়ি বের করে নিঃশব্দে হাসছেন কামাল হাসান। নিকট ভবিষ্যতে যুদ্ধ করবার সম্ভাবনা থাকায় সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে তার। মাইকেলের পাজরে পায়ের ধাক্কা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। বললেন, হাউ ডু ইউ ডু? আরো ভালো থাকতে পারলে ভালো হতো ওল্ড বয়, খেদ প্রকাশ করলো মাইকেল। পর মুহূর্তে ঝট করে মাথা নিচু করল সে। প্রায় মাথা ছুঁয়ে বেরিয়ে গেল পরবর্তী শেলটা। ব্যাটারা উন্নতি করছে, ক্ষোভের সুরে বলল সে। প্র্যাকটিস করার প্রচুর সুযোগ পেয়েছে, পাল্টা চিৎকার করলো রানা। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো মাইকেল। হাই বৃষ্টি ঝেপে সঙ্গে সঙ্গে গর্জে উঠল মেঘ। গোটা প্রান্তর বৈদ্যুতিক সাদা আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সেই সঙ্গে শুরু হলো মুষলধারে তুমুল বৃষ্টি। অবিশ্বাস্য মেজর সেবার্স, তাজ্জব ব্যাপার, রানার পাশ থেকে বলল আব্বাস। আপনি জাদু জানেন নাকি? এ কিছু না মাইসান, কর্তৃত্বের দাবিদার হতে অস্বীকৃতি জানালো মাইকেল। বলতে পারো এ স্রেফ উপরওয়ালার সাথে সরাসরি যোগাযোগ। বৃষ্টি যেন সাদা ঘন কুয়াশা, ভেতর দিয়ে দৃষ্টি চলে না। আন্দাজের উপর গাড়ি চালাচ্ছে না। চারিদিকে 20 গজের বেশি কি আছে দেখবার উপায় নেই। মুষলধারে বৃষ্টি শুরুর পর থেকে শিপটারা কামান দাঁড়ছে না, টার্গেট হারিয়ে ফেলেছে তারা। খানিক পর বিস্ময় প্রকাশ করলো মাইকেল। গুড লর্ড, আর কতক্ষণে এরকম চলবে? ভিজে চুরুটা ছুঁড়ে ফেলে দিল সে। 4 মাস, পাল্টা চিৎকার করলো আব্বাস। এখন থেকে 4 মাস চলবে একটা না, কিংবা তুমি যতক্ষণ না থামতে বলো, বলল রানা। ওর ভিজে আর ক্লান্ত চেহারায় নিঃশব্দ হাসি ফুটল। চোখ ঘুরিয়ে তাকালো পাশের গাড়িটার দিকে। নিতম্বিনীর টায়ারের থেকে হাত নেড়ে আশ্বস্ত করল ওকে বানু। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে, অর্ধেক শরীর হ্যাচের ভিতর, ভিজে কাপড় সেটে আছে বুকের সঙ্গে। স্তন জোড়া মনে হচ্ছে উন্মুক্ত। গাড়ির জাকের সঙ্গে সেগুলো লাপাচ্ছে অনবরত। হঠাৎ করে বৃষ্টিতে ঝাপসা সামনের প্রান্তর ছুটন্ত মূর্তিতে ভরে উঠল। রাস্তা আর হারারি গোত্রের প্রতিটি যোদ্ধা লম্বা আলখেল্লা পরে রয়েছে, হাতে অস্ত্র। হোঁচট খেতে খেতে দৌড়াচ্ছে সবাই গিরি খাদের মুখের দিকে। ট্যারিটে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিল আব্বাস। কথা শেষ করে রানাকে বলল, ওদের বললাম প্রথম জলপ্রপাতের নিচে পজিশন নেব আমরা, খবরটা ওরা ছড়িয়ে দেবে। আদিবাসী যোদ্ধাদের উদ্দেশ্যে আবার কিছু বলবার জন্য মুখ খুলল সে। এই সময় আটকে উঠল রানা, ব্রেক কষল। লাশের একটা বিশাল স্তূপকে পাশ কাটাবার জন্য ঘুরিয়ে নিল চঞ্চলাকে। এখানেই শিপটা মেশিন গানেরা পায় ওদেরকে, নিতম্বিনীর ট্যারেট থেকে চিৎকার করে জানালো ভানু। আর ঠিক যেন তার কথার সত্যতা প্রমাণ করবার জন্য ঘন বৃষ্টি ভেদ করে বেশি হলো মেশিন গানের আওয়াজ। লাশের স্তূপ অসংখ্য, সেগুলোকে এড়ানোর জন্য কিছুটা সময় ব্যস্ত থাকতে হলো রানাকে। তারপর সুযোগ পেয়ে ঘাড় ফেরালো নিতম্বিনীর দিকে। জানতে চায় অ্যানি ঠিকমতো অনুসরণ করতে পারছে কিনা। আরে কি ব্যাপার? রানা বুঝতে পেরেছে ওরা একা। গেল কোথায়? চঞ্চলাকে দাঁড় করালো। এমন বেয়াদব মেয়ে তো দেখিনি। পিছন দিকে ছুটল আরমাটকার সগর্জনে। বৃষ্টির মধ্যে কিছুই দেখছে না ও। ওর পিছন থেকে সৌকতুকে বলল মাইকেল, তোমার কথায় একটু যেন হতাশা সুর। কি এমন হতে পারে? বলল রানা। ওকে পাওয়ার পর উপলব্ধি করব না পাওয়াই ভালো ছিল। স্বাধীন চেতা একটা মেয়ের সাথে প্রেম করতে ভারী মজা, কিন্তু তার সাথে ঘর বাঁধা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ।
তার মানে কি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছ তুমি ওলচাপ? জীবন থাকতে নয়, ঘোষণা করল রানা। জানে ওর সিদ্ধান্ত সম্পর্কে সামান্য আভাস পেলেও অপমানিত বোধ করবে মাইকেল। ও বুঝেছি। মাইকেল গম্ভীর হলো। আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নেওয়াটাই তোমার একমাত্র উদ্দেশ্য? তারপর হয়তো ছুঁড়ে ফেলে দেবে কি? সেটা কি তোমারও উদ্দেশ্য নয় মাইকেল? জবাব দিতে 1 সেকেন্ড দেরি করল মাইকেল। ধীর কণ্ঠে গভীর আন্তরিকতার সঙ্গে বলল সে, না, অ্যানিকে আমি যদি জয় করতে পারি আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হবে ও। ওকে সুখী দেখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করব আমি। মাইকেলের কথা শুনে আনন্দে ভরে উঠল রানার বুক। একটা ব্যাপারে কোনো খাদ নেই, রানা অ্যানিকে সত্যি ভালোবাসে। এই ভালোবাসা পবিত্র এবং দৈহিক মিলনের ঊর্ধ্বে। অ্যানি সুখী হলে ওর চেয়ে বেশি খুশি হবে না কেউ। বৃষ্টির ভিতর হঠাৎ দেখা গেল নিতম্বিনীকে। মাইকেল গুনগে উঠল, ও মাই গড! নিতম্বিনী দাঁড়িয়ে রয়েছে, অ্যানি আর বানু গাড়ির নিচে। অসংখ্য লাশের ভেতর ছুটোছুটি করছে দুজন। নিহতদের বীরে যারা আহত অবস্থায় পড়ে আছে তাদের উৎসাহ দিয়ে বলছে, হামাগুড়ি দিয়ে আর্মার্ড কারে ঠোকো। রক্তাক্ত এক যোদ্ধাকে ধরাধরি করে তুলল ওরা। নিতম্বিনীর দিকে এগুলো, আহতরা অনুসরণ করলো ওদের। অ্যানি চলে এসো, হাঁক ছাড়ল রানা। তুমি চাও এদের এখানে ফেলে যাই আমরা? পাল্টা চিৎকার করলো অ্যানি। এক মুহূর্ত কথা বলতে পারল না রানা। লক্ষ্য করলো মাইকেল ওর দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে বিদ্রোহাত্মক হাসি। জলপ্রপাতের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে আমাদের, ব্যাখ্যা করবার চেষ্টা করলো। আহতদের এখনই সাথে না নিলেও চলবে, কারণ শিপটারা ওদের ব্যাপারে মাথা ঘামাচ্ছে না। আমাদের যোদ্ধারা বেঁচে আছে, তাদের নিরাপত্তা নির্ভর করছে আমার দ্বিতীয় পজিশনে পৌঁছতে পারে কিনা তার উপর। কিন্তু বৃথাই ব্যাখ্যা করছে না। মেয়ে দুটো ওর দিকে পিছন ফিরে নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে উঠছে। অ্যানি, আবার ডাকলো রানা। তোমরা যদি সাহায্য করো সময় আরো কম লাগবে, জবাব দিল অ্যানি। অসহায় ভঙ্গিতে কাজ জাগিয়ে চঞ্চলা টারির থেকে নেমে এলো রানা। মাইকেল আর আব্বাসও তাকে অনুসরণ করল। আহত রাষ্ট্রা আর হারাবি যোদ্ধাদের তোলা হলো দুটো আর্মার্ড গাড়ি। গাড়ি দুটোর খুল ভরাট হবার পর সন্তুষ্ট হলো অ্যানি। 15 মিনিট নষ্ট করলাম, ঘড়ি দেখে বলল মাইকেল। এই দেরির কারণে আমরা মারা যেতে পারি, হারাতে পারি গিরিখাতটা। ওগুলো চেয়ে এই কাজটা গুরুত্বপূর্ণ ছিল না, তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল অ্যানি। আর কিছু শুনবার অপেক্ষা না থেকে স্টার্ট দিল সে, ছেড়ে দিল গাড়ি। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।